বইগুলো কিন্তু পাওয়া যেত, কিন্তু রহস্য রোমাঞ্চকর যে কাহিনীগুলো ছিল সেইগুলো হচ্ছে যে কিন্তু দিত না, রোকা বলে। সেটা অন্য কারো কার্ড নিয়ে গিয়ে দিতাম, সেইখানে যে সমস্ত বইগুলো পড়েছি। একটা সময় প্রথমে ধরো তোমার শরৎচন্দ্র পড়া হয়ে গেল, তারপরে তোমার যেগুলো ভালো লাগতো, যেগুলো মনের মধ্যে আস্তে 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 আমরা দেখতে রোমাঞ্চকর কাহিনী, অনুবাদ সাহিত্য ইত্যাদি, তখন অ্যাডোলেসেন্ট এইটা আসছে। কাজে এই যে লেখালেখিটা, মানে লেখালেখিটা করতে তাহলে আমরা প্রচুর আগে একটা সময় যে প্রস্তুতির পর্বটা সেটা প্রচুর করেছি। আর আমি যেখানটায় বড় হয়েছি ধরো সিন্দাবাদ, আমাদের স্কুলে না একটা মারাত্মক কালচারাল অ্যাক্টিভিটি ছিল। স্কুলে তোমার হচ্ছে যে দেওয়াল পত্রিকা বেরোতো, সেখানে লেখার একটা কম্পিটিশন থাকতো। আমাদের স্কুল কত ভালো, মদন মোহন স্কুল তো দারুণ স্কুল। এবং স্কুলে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো এখনো পর্যন্ত স্কুলে সরস্বতী পুজোতে তোমার হচ্ছে যে কালচারাল ফাংশন হতো, পুজোর সময় মানে কালচারাল হতো, মানে কালচারাল প্রোগ্রাম হতো, মাস্টারমশাইদের নাটক, ছাত্রদের নাটক, প্রত্যেক বছর হচ্ছে যে এটা হতো। তাহলে যে নাটক সংস্কৃতি এগুলো করতে গেলে তোমার হতো। স্পোর্টসে গোয়েজুলাই, কতবার স্পোর্টসে গোয়েজুলাই মানে প্রাইজ পেয়েছি। আর পত্রিকাটাও কিন্তু আমাদের স্কুলে তখন রেগুলার হতো। তাহলে পত্রিকা, দেওয়াল পত্রিকা। তাহলে আপনি ওই মদন মোহন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি ওখানে পড়েছি তোমার ক্লাস 5 থেকে, 5 থেকে একদম হায়ার সেকেন্ডারি পর্যন্ত ওখানে পড়াশোনাটা করেছি। এই যে জায়গাটাতে এরপরে আমি নিজস্ব উদ্যোগ নিয়ে তোমার হচ্ছে যে আমাদের পাড়াতে তখন হচ্ছে যে একটা দেওয়াল পত্রিকা করেছি, সেখানেও লেখালেখিটা করতে হতো। তো এইখান থেকে লেখালেখির একটা নেশা বলতে পারো। আর পরবর্তীকালে চিঠি লেখাটা আমাদের একটা বড় সাহিত্য ছিল। মানে ধরো যখন আমি প্রেম করি তখন হচ্ছে যে প্রেমিকাকে চিঠি, বন্ধু বান্ধবদের যে চিঠি, আমাদের সময় তারা তো মোবাইল ছিল না যে ভিডিও কল। তারপরে আপনি এই যে রেডিওতে চিঠি লিখতেন নাকি? রেডিওতে আমাকে সেভাবে কোনোদিন জানানি, কেননা কে কখন নির্বাচন করবে তার মোতাবেক আমার থাকতে কোনোদিন ভালো লাগে। আমি এখনো পর্যন্ত টিন নাও যে আমাকে মানে তুমি যদি বলো তাহলে আমি লিখব, তুমি যদি না বলো আমি লিখবো না। আমার লিখে আমাকে ভাত দেয় না, লিখে আমার সংসার চলে না, বুঝলো তো। লিখে আমাকে বিরাট কিছু দেয় না, বরং আমি লেখাকে দেওয়ার চেষ্টা করি, যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করি। তো এইটা হচ্ছে যে তোমার লেখালেখির আমার শুরুর কথা। এরপরে হচ্ছে যে আস্তে আস্তে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটিতে যখন তোমার হচ্ছে যে মানে সিরিয়াসলি কাজ করতে শুরু করলাম, তার আগে আমাকে একটা হন্ট করতো, তখন আর্টস নিয়ে পড়লাম, স্বাধীনতা সংগ্রাম। স্কুল থেকে পড়ছি, ধরো 9-10 থেকে পড়ছি। তো আমি কোথাও কিন্তু বাঁকুড়ার কোনো রেফারেন্স নেই। আমি জানি না তোমরা কোথাও পেয়েছো যে বাঁকুড়ার দেখবে এখনো কোথাও কোনো রেফারেন্স নেই। বাঁকুড়া থেকে কিছুই হয়নি। যে খ্রিস্টান কলেজে যখন গেলাম তখনও দেখছি যে কোথাও পাচ্ছি, কিন্তু আমি খোঁজ করে যাচ্ছি কোথায় কোথায় হয়। আমি যখন এমপিটা করলাম তখন আমি প্রথম সুযোগেই বললাম যে আমাদের তারা বাঁকুড়া জেলা স্বাধীনতা সংগ্রামের উপর কাজ করে, তার আগে কোনো কাজ হয়নি, বুঝলো। এইখান থেকে এই এমপির ডিসার্টেশনটা করতে গিয়ে আমি মোটামুটি গবেষণার যে পদ্ধতি এবং প্রকরণটা আছে সেইটা কিন্তু আমি তার আগে থেকে পড়াশোনা করেছি। আর সেইটা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি হচ্ছে যে কাজটা আমার এমপি করতে গিয়ে অনেকটা হয়। এবং স্বাধীনতা সংগ্রাম কাজটা করতে গিয়ে দেখলাম যে এত ভালো হচ্ছে যে বাঁকুড়া জেলার ভূমিকা আছে, সেগুলো ইতিহাসে কেন থাকবে। সেখান থেকে আমার হচ্ছে যে প্রথম বই বলতে পারো, যেটা কাজটা আমি করেছিলাম তোমার 1996, কিন্তু প্রকাশিত হয়েছে 2015। লীলাময় মুখোপাধ্যায় ছিলেন আমার প্রণব স্যার, আমার ডিপার্টমেন্টের মাস্টারমশাই, আমার স্যার, এবং উনি বাঁকুড়া একজন বিশেষজ্ঞ। যতবার দেখা হতো বলতো ভজন তুই বইটা করলি না, মানে উনি জানতেন আমি কি করেছি, কাজটা দেখেছেন, কতটা কেটেছি, তুই কাজটা করলি না, ভজন বই করে দেবো। কারণ স্যার আমার টাকা না, টাকা দিয়ে করবো। আমি টাকা দিচ্ছি, অনেকবার বলেছেন আমি টাকা দিচ্ছি। না, আপনার টাকা তো আমি কেন করবো, আপনি যতটা আমাকে হেল্প করেছেন সেটা অনেকটা করেছেন। তো এইরকমভাবে তখন হচ্ছে যে গবেষণা করতে করতে যে আমি কিন্তু আগে প্রবন্ধ লিখতাম, বুঝলে তো, ছোটোখাটো গল্প 2-1টা লিখেছি। কবিতাতে আমি অনেক পরে এসেছি, আর কবিতা তখন মনে হতো যে খুব সহজ জিনিস। এরকমভাবে আস্তে 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 একদিন দুর্বলে গল্প লেখাটা আপনার একটা আলাদা গল্পের মাধুরী আছে। আমি 2-1টা গল্প তো পড়েছি। গল্প লেখার দুটো মনে হয় সংকলন আছে নাকি গল্পটা? আমার গল্প বই এখনো পর্যন্ত দুটো তোর না পাঠানো চিঠি, ওটা একটা আছে, আর আরেকটি বই হচ্ছে 20-20 2020-তে লিখেছিলেন। 20 মানে 20 আর 20 মানে 20টা ওই যে করোনা কোভিড এইসব কারণ নিয়ে একটা মানে এই সময়টাকেও ধরা আছে, আর গল্পগুলোর মধ্যে আছে, গল্প আছে। মূলত দেখো আমি যেটা
মানে করতে চাই। আমি যখন সাহিত্য করতে এলাম সেই সময় মনে হলো যে দাগে দাগ বোলানো নয়, যে আমি কি সাহিত্য সৃষ্টি করতে এসেছি আবর্জনা সৃষ্টি করার জন্য? আবর্জনা তো অনেক আছে, অনেক হাজার হাজার হয়েছে। তাহলে আমি যদি কিছু করি, ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি, এইটা আমার একটা লক্ষ্য ছিল। আমি হয়তো করতে পারিনি না। আপনার কিন্তু ওই বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামের উপরে বইটা সত্যি চারিদিকটা নাম আছে, আমি বহু জায়গায় পড়েছি। হ্যাঁ, আপনার ওইটা একটা ভালো জায়গা, একটা মানে কি বলবো, যারা বিষয় বাঁকুড়াটাও কিন্তু অনেকে ইয়ে করেছে, হ্যাঁ প্রবন্ধর বইটাও অনেকে করেছে। তো আমি যে কথাটা বলছিলাম, এই যে দাগে দাগগুলো না, নতুন কিছু করে যাও। যে দেখো তুমি যে আমার যে গল্পের বই যেটা লিখেছি কোনাবাজি, যার নাম মুন্ডমাল শব্দ দিয়ে বাংলা সাহিত্যে কোনো বইয়ের নাম কিন্তু নেই, সেটা একটা নতুনত্ব আছে। আমার বইটি হচ্ছে যে প্রথম, ভেরি রিসেন্ট। আমি হচ্ছে যে তোমার 100 মোনাকু লিখলাম, মনেকু, মানে 17টা শব্দের ভেতরে 17টা শব্দ দিয়ে একটা কবিতা তৈরি করি, যেটাকে আমরা অনুকবিতা বলতে পারি। তা আমি একটা কবিতার কথা এখানে উল্লেখ করলাম, একটা কবিতাতে ছাপা হবে পত্রিকায়, সেটা হচ্ছে শুধু সিঁড়ি নিয়ে, লেডার মানে সিঁড়ি নিয়ে 100টা মোনাকু আমি লিখেছি। আমার মনে হয় না বাংলা সাহিত্যে এর আগে একটা টপিককে ধরে এরকম 17 শব্দের মোনাকু আগে কেউ লিখেছে। জাপানি এক ধরনের হাইকু থেকে এসেছে ইংরেজি মোনাকু, বুঝলে, 17টা শব্দ, কিন্তু এটা এক লাইনে এক পংক্তির কবিতা। আর আমি করেছি যেটা একটা সাবজেক্টকে নিয়ে, শুধু সিঁড়িকে নিয়ে 100টা মোনাকু, মানে 100 রকম ভাবে প্রয়োগ, বুঝলে তো। মহাদেবের কাছে পড়ছিলাম সেদিনে, মহাদেবের সাথে আড্ডা হচ্ছিল, সিপি মহাদেব বলছিল, দাদা এটা ভালো কাজ হয়েছে, মানে কি হয়েছে না হয়েছে সেটা ভবিষ্যৎ বিচার করবে। এইটা আমি চেষ্টা করি আর কি। এখন যে ধরো গল্প লেখা, অনুগল্প, তারপরে যে গল্পের ক্ষেত্রে যে অন্য রকমের একটা আঙ্গিক নিয়ে আসা। তুমি দেখবে যে মোবাইল যখন এলো আমার কোনাবাজির বইটাতে, মোবাইল নিয়ে যে গল্পগুলো, মোবাইল, হোয়াটসঅ্যাপ, চ্যাট, হ্যাঁ, SMS, মানুষের জীবনে কিভাবে ঢুকে যাচ্ছে, সেগুলো মানুষের জীবনে কিভাবে ঢুকে যাচ্ছে, সেগুলো কিন্তু আমার গল্পে তো তুমি উঠে আসছে। কেউ যদি কখনো রিসার্চ করে তাকে কিন্তু এগুলো আমাদের করতে হবে। আপনার একটা কবিতা খুব সুন্দর পড়েছিলাম, ওই হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে বা এইরকম ইয়ে নিয়ে একটা ছোট্ট কবিতা ছিল, কিন্তু খুব সুন্দর লেগেছিল কবিতাটা। এই মুহূর্তে কবিতার নামটা মনে নেই, ওই আপনি ফেসবুকেই দিয়েছিলেন, ওখান থেকে পেয়েছি। ওইটা তো একটা প্রচারের জায়গা, ধরো এখন তো বড় প্রচারের জায়গা অনেক ইয়ে পড়ে। আমি সব থেকে লিখেছি বাংলা সাহিত্যে যে আন্দোলনগুলো হয়েছে, এত যে আন্দোলন হয়েছে, তার ভিতরে এখন অন্যতম একটা বড় আন্দোলন হচ্ছে তোমার ফেসবুক আন্দোলন। যে একজন লেখক সে কাউকে কোনো সম্পাদককে কাউকে তেল না দিয়ে, তার জন্য তাকে এক কাপ চা না খাইয়ে, তার জন্য একটা পয়সা খরচা না করে, শুধু একটু মোবাইল আর ডাটা যদি থাকে, তাহলে সে কিন্তু তার লেখাকে বিশ্ব দরবারে হচ্ছে যে হাজির করতে পারবে। আর লেখা হলে সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, ফেসবুক থেকে উঠে আসা অনেক লেখক তৈরিও হচ্ছে, সবই হচ্ছে যে বরবাদ হয়ে যাচ্ছে না, অনেক লেখক তৈরিও হচ্ছে, লেখক কবি, এমনকি নামজাদা কবিরাও লিখছেন। এই যে কিছুদিন আগে শ্রীজাত লিখলেন অন্ধকারের কবিতা গুচ্ছ, সবাই চায় তার পুরো জায়গাটা ইয়েতে বের করলো। ইয়ে তো একটা উপন্যাস নামিয়ে দিলেন ফেসবুকে, ওই মহিলা কি নামটা বেশ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তো আরেকটা কথা আমার মনে হয়, আমার লেখালেখি করতে আসার পরে আমি যেটা বুঝেছি, যারা কখনোই সাহিত্যের দিকে আসেনি বা আসার তাদের ইচ্ছাও নেই, তাদের কাছেও পৌঁছে যাচ্ছে আমার লেখাটা, এবং তাদের মধ্যে 100 জনের মধ্যে অন্তত 5 জন ওটা বোঝে। এটা ঠিক। তুমি যদি ফেসবুকে একটা ছবি দাও, সেটা তো তোমার হয়তো দেখা গেল যে 100 লাইক, কিন্তু তোমার একটা লেখাতে হয়তো লাইক করে 5টা বা 10টা, কিন্তু তার মানে এটা নয় যে 5 জনই পড়ছে, 5 জনের কাছে পড়েছে বা 5 জনের কাছে পৌঁছেছে। লেখাটা দেখে অনেকে। তবে ভেরি রিসেন্ট একটা জিনিস হয়েছে, মানে আমি অনেকের কাছে দেখছি যে দেখতে ফেসবুক যেটা করেছে, আস্তে আস্তে যেটা করছে, আমাদের তো মগজে একটা কাজ করছে, খুব মানে 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 খুব মানে আমরা বুঝতে পারছি না, আমাদের চেতনার বাইরে গিয়ে যে অ্যাক্টিভিটিটা করছে, সেটা হচ্ছে তুমি দেখবে বড় লেখা, ধরো দেবাশিসের লেখাটাকে আমি লাইক দিয়ে দিলাম, মনে হলো আমার দায়িত্বটা শেষ। কিন্তু দেবাশিস যে টোটাল যে লেখাটা লিখেছে, সেই লেখাটা পড়ার মানসিকতা কিন্তু আমার কমে যাচ্ছে। এইটা দেখেছি আমি, 2 লাইন 4 লাইন 6 লাইন 8 লাইন 10 লাইন পড়ে আমি একটা 100 লাইনের লেখাকে 90 লাইন ছেড়ে দিলাম, মন্তব্য করে দিলাম, দারুণ হয়েছে। আমাদের বড় লেখা পড়ার মানসিকতাটা কিন্তু নষ্ট।
বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে নেই। হ্যাঁ, আপনি যখন একটা বই পড়বেন তখন দেখবেন বড় লেখাটা, যারা পড়ার ইচ্ছা আছে বা পড়ার একটা ধারাবাহিকতা আছে তারা পড়বে। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু কিছু লেখা দেখবে আবার ধরলে ছাড়া যায় না। ধরলে ছাড়া যায় না, তারপর মানে লেখার প্রসাদ গুণটা এতটাই ভালো। হ্যাঁ, তার লেখার হচ্ছে যে মানে ডিস্ট্রিবিউশনটা তার এত ভালো। এই আমাদের একজন ফেসবুকে লেখে দীপেন ভুইয়া বলে, আপনি পড়েছেন কিনা জানি না ওর লেখাগুলো। ও কিন্তু লেখার একটা আলাদা স্টাইল আছে। ও লিখলেই যে মানে এত লাইক এত কমেন্ট কেন করে, ও শুধু লেখাতে কোনো ছবি দেয় না, শুধু লেখাটা দেয়। তাদের দেখছি 250, 300, 400 জন লাইক মারছে, তার মানে ভিউজ কত হচ্ছে, তার মানে কত মানুষ পড়ছে। আমাদের এই আপনাদের দক্ষিণ বাঁকুড়ার ওই মাস্টারমশাইয়ের কী নামটা, অপূর্ব সৎপতি, ওনার লেখার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই দক্ষিণ বাঁকুড়াতে বাড়ি, দেখবেন ছোটো গল্প লেখা। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে কোথায় বাড়ি বটে আমি জানি না, দক্ষিণ বাঁকুড়ায় বটে। আর আরেকজন আছে আপনাদের সিমলা বলে, রামামৃত সিংহ মামা, চিনিবেন, গল্প লোক বলে একটা বই বের করেন। হ্যাঁ, ওনার সঙ্গে আমার কথা হয় মাঝে মধ্যে। তো ওনার কিন্তু লেখালেখিতে একটা আলাদা ইয়ে, শিলাবতী নদী নিয়ে ওনার অনেক কাজ করেছে, গল্প লেখে, কাজ করছেন। আমাদের ওই যে ইয়ের বাড়িও গেছি আমি, আমাদের ডক্টর ভীমসেন মাহাতো, ওই খাতড়াতে বাড়ি, ওনার বাড়িও গেছি আমি, রিটায়ার করেছেন ওই খাতড়া কলেজ, হ্যাঁ আদিবাসী কলেজেরই উনি গিয়েছিলেন। তো ওনারও লেখালেখিটা দেখেছি, অনেক মানে বাম ঘেঁষা মানুষ বটেন, একটা আদর্শ নিয়ে চলেন, কখনো ইয়েতে করেন না, বামপন্থী মনোভাব না, কিন্তু খাঁটি মানুষ আছেন, মানুষ হিসেবে খাঁটি আছেন। আমি গল্প করে যতটুকু দেখেছি, হ্যাঁ স্পষ্ট কথা বলেন, স্পষ্টভাবে সে সামনেই বলি দেন যা বলবেন, ওরকম ইয়ে নেই। আর আমি অনেকগুলো জায়গাতেই ছুটি ছোটোতে ঘুরি। এই যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম আপনার আসনাসুল বলে একটা গ্রাম আছে, ওখানে একজন একবারে বরিষ্ঠ একজন শিক্ষক মহাশয় আছেন, অনিল বরণ চট্টোপাধ্যায়, অনিল চেনেন নিশ্চয়, বাড়িতে এসেছেন। তো উনিও এরকম একবারে সে আদি কমিউনিস্ট মানুষ। হ্যাঁ, তো তার বাড়িতে হ্যাঁ লেখেন, কিছু লেখেন। আমি যখন গেছিলাম তখন ওনার স্ত্রী বেঁচে ছিলেন, তারপরে কিছুদিন পরে মারা গেলেন। তারপর মাঝে মাঝে আমি ফোন করি, এই বিজয়া দশমী প্রণাম জানাই। আমাকে প্রত্যেকবার বলে, তুমি ভাই একবার এসো আমার বাড়িতে, এবার কিছু খাওনি, তুমি এসে মাংস করবো, তুমি খেয়ে যাবে। হ্যাঁ, এটা আমাকে প্রত্যেকবার বলে। তো বলেন ঠিক আছে, আমি যেতে পারছি না, বিভিন্ন এখন সেই আমার বাড়ি হয়েছে এক জায়গাতে, চাষ এক জায়গায়, বাস এক জায়গায়, সেই চারদিকে ছতিচ্ছন্ন হয়ে আছি। তো একটা জায়গায় আগে আরও ছতিচ্ছন্ন ছিলাম, পুরুলিয়াতে ছিলাম। যাই হোক, আপনার কথা বলুন, ওর বাদ দেখি পর বলুন। তো এখনো ভালো লাগে। আর না, আমি বলছি যে না, বিরাট কিছু নয়। আপনি যে একটা বাঁকুড়া জেলার বিষয়গুলোকে যেভাবে আপনি আপনার লেখালেখিতে উঠিয়ে নিয়ে আসেন, বা আপনার সবসময় আমার মনে হয় যে আপনার এই জেলার প্রতি একটা আত্মশ্লাঘা, একটা এক ধরনের ভালোবাসাটা গভীর হয়ে আছে, নাহলে এইভাবে আসে না। মাটির প্রতি ভালোবাসা। আমি এই জায়গাটাকে যতটা চিনি, দেখো আমি আজ যদি দক্ষিণ 24 পরগনা নিয়ে লিখতে না, লেখালেখি বই পড়তে হবে, সেটা বই পড়তে হবে, আমার কাছে অসম্ভব নয়। কিন্তু এখানে আমি আশেপাশে যা দেখছি, আমার কাছে কাজটা সহজ হচ্ছে, আমি সহজ পদ্ধতিটাকেই বেছে নিয়েছি। 1, 2 হচ্ছে যে কি, আমি তো দেখেছি অন্যান্য জায়গার কথা তো সবাই জানে, তা আমার জেলার কথা তো অনেকে জানে না। 3 হচ্ছে যে বাঁকুড়া চর্চার কিন্তু একটা খুব মানে ঐতিহ্যপূর্ণ ধারা আছে, বুঝলো তো, যে ধারাটা লীলাময় মুখোপাধ্যায় পর্যন্ত নিয়ে এসেছে, সেইটাকে আমরা একটু করে মানে অনেকেই কাজ করে, বাঁকুড়া জেলার প্রচুর কাজ হচ্ছে, বুঝলো তো। এবং সুখেন্দু হীরা, আমাদের সুকুমার বন্দ্যোপাধ্যায় সাংবাদিক, আমার বাড়ি গেছেন, হ্যাঁ দীপেন, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকেই কিন্তু কাজ করছে। ওদিকে রামামৃতর কথা তুমি বললে, প্রণব হাজরা, এরকম সবাই মিলে তো তোমার হচ্ছে যে একটা চেষ্টা করে যে বাঁকুড়াটাকে আমরা একটু যদি তুলে ধরতে পারি। বাঁকুড়া নিয়ে এখনো কাজ হয়নি, আবার এখন একটা তোমাকে বলছি, বাঁকুড়া নিয়ে এখনো কাজ হয়নি। বাংলা সাহিত্যের ইতিহাসে বাঁকুড়ার যে অবদান, সেই রামায় পণ্ডিত থেকে শুরু করে, সেই রমায় পণ্ডিত থেকে শুরু করে ধরো তোমার প্রথম মঙ্গল কাব্যকে, প্রথম মহিলা কবিকে, বাংলা ভাষার প্রথম মহিলা কবি, বুঝলে, সিন্ধুবালা দেবীর নাম হচ্ছে যে শ্রীনিবাস আচার্যের কন্যা, কোথায় সেটা? তারপরে তোমার বাংলা রস সাহিত্য, বাংলা গদ্য, শঙ্কর চক্রবর্তী,
তারপরে তোমার ওই যে গণিত শাস্ত্রে ওই যে আর মানে যেটা শুরু হচ্ছে, এই যে বাংলা সাহিত্যের ইতিহাসে বাঁকুড়ার ভূমিকাগুলো তুমি কোথাও পাবে আলাদা করে? প্রথম এইটা হচ্ছে যে তাহলে এখনো কাজ কিন্তু অনেক বাকি আছে, বাংলাকে নিয়ে বাঁকুড়াকে নিয়ে কাজ করা অনেক বাকি আছে। কেন? হিমালয়ের আগে থেকে এখানকার যে সভ্যতা চলে আসছে, হিমালয়ের আগে থেকে, যখন হিমালয় তৈরি হয়নি, বুঝলে তো, পরেশচন্দ্র দাশগুপ্ত খনন কার্য করে দেখিয়ে দিয়েছেন তার প্রাগৈতিহাসিক শুশুনিয়া যে গবেষণামূলক গ্রন্থটিতে। তো সেখানে হচ্ছে যে আমার তো মনে হয় যে বাঁকুড়াকে নিয়ে তেমন কিছু কাজ এখনো উল্লেখযোগ্য হয়নি, অনেক কাজ করার আছে। আমি যারা নতুন গবেষক, যারা নতুন লিখছেন, তাদেরকে বলবো যে এইসব দিকগুলো তুলে ধরুন। স্বাধীনতা সংগ্রামের একটা আমি খুব ছোট্ট একটা আসপেক্ট হচ্ছে যে আমি ধরার চেষ্টা করেছি, সেটার সাথে আরো অনেকগুলো দিক আছে যে বাঁকুড়ার মানুষেরা কোথা থেকে গেলেন। এই যে তোমার ধরো সুভাষচন্দ্র বসু বলতেন যে অনিল আমার ডান হাত, বুঝলে তো, চিত্তরঞ্জন দাস বলতেন যে অনিল আমার ডান হাত আর সুভাষ আমার বাঁ। তো এই অনিলকে, অনিল বরণ রায়, তিনি বর্ধমান থেকে এসেছিলেন, বাঁকুড়া খ্রিস্টান কলেজে দর্শনের অধ্যাপক ছিলেন, যিনি পরবর্তীকালে শ্রী অরবিন্দের আশ্রমে গিয়ে সেখানকার সমস্ত দায়িত্ব নিয়ে কাজটা চালান। এদেরকে নিয়ে আলোচনাটা করি, অনেক আলোচনা চাই। তোমার হচ্ছে যে এখানে এই মানিকলাল সিংহ, তিনি যে কাজ করলেন, তার কাজটা এখনো পর্যন্ত আমরা তুলে ধরতে পারি। কাঁসাই থেকে সুবর্ণরেখা পর্যন্ত যে সভ্যতা, তার যে নিয়ে কাজটা, এই কাজগুলোকে কিন্তু প্রচুর স্কোপ আছে। আমি এখনো বলবো যে বিষ্ণুপুরে ওনার ওই ইয়েটা জাদুঘরটা আমি দেখে এসেছি, মিউজিয়ামটা, ওখানটা দেখলে তো আর বোঝা যায় না, সব তো বোঝা যায় না। তার বইটারা নতুন করে রিপ্রিন্ট করানো যাচ্ছে না, রামকিঙ্কর বেজের যে লেখাপত্র সেগুলো নতুন করে রিপ্রিন্ট করা যাচ্ছে না, জামিলের রিপ্রিন্ট করা যাচ্ছে না। তুমি ভাবতে পারছো শুধু লেখালেখি না, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন দিক থেকে। তুমি বলো ছেঁদা পাথরের মতো একটা জায়গাতে যেখানে বিপ্লবীরা হচ্ছে যে অস্ত্র শিক্ষার অভ্যাস করছে, যেখান থেকে হচ্ছে যে বিপ্লবীরা সংগঠিত হচ্ছেন, যেখানে হচ্ছে যে একটা মানুষ হচ্ছে যে কাজ করতে গিয়ে চলে এসে এখানে হচ্ছে যে এমন কিন্তু পৌরসভার মানে প্রধান হয়ে যাচ্ছেন, সেই ভদ্রলোক তলায় তলায় বিপ্লবীদের সাহায্য করছে। এই যে হরিহর মুখোপাধ্যায়ের কথা আমরা বললাম, বুঝলে, তারপরে চট্টোপাধ্যায়ের কথা দেখবে তোমার বলা আছে, বুঝলে, নামগুলো সব। তারপরে খাতড়ার ওই পাহাড়টাতে, ওখানে তো বিপ্লবীদের ইয়ে ছিল, আবাস ছিল। পাহাড়টা না ওখান থেকে পার হয়ে তোমার চলে যাচ্ছে, যেটা দেখো শুনছি নাকি ওখানে ক্ষুদিরাম বসু এসেছিলেন ওই জায়গায়। ক্ষুদিরাম বসুর ট্রেনিংটা ওখানে হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওইটা তোমার আন্তর্জাতিক একটা সুবিধা ছিল। পোড়া পাহাড় নাকি বলে, পোড়া পাহাড়, পোড়ো পাহাড় তো এখানে না, পোড়া পাহাড় বলে ওটা। তো এইরকম এই জায়গাগুলো ধরো দ্বিতীয় লবণ সত্যাগ্রহ গান্ধীজি করলেন, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করলেন, দ্বিতীয় সত্যাগ্রহ আন্দোলনটা শুরু হয়েছে তোমার বাঁকুড়া, বুঝেছো? তো এইগুলোকে তো একটু হাইলাইট করা দরকার আছে। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় যে কলকাতা বা কলকাতা কেন্দ্রিক নগর সভ্যতা বাঁকুড়াকে একটু সেই উন্নাসিকতায় দেখে? না, এখন আর সেটা মনে হয় না। আগে এক সময় ছিল। এখন আমার কাছে এটা কোনোদিন মনে হয়নি, কেননা এখন আর কলকাতা বাঁকুড়া বলে কোনো মানচিত্র তুমি আলাদা করতে পারো না। ওখানের যে প্রকাশনা জগৎ, ওখানে লেখকদের একটা গোষ্ঠী, ভালো কন্টেন্ট করলে কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে সেটা, বুঝলে তো, এবং ভালো মানে অ্যাপ্রিশিয়েটও করে। আগে জানি না কি ছিল, কিন্তু আমি কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স দেখাচ্ছে না যে বাঁকুড়া বলে তাকে একটু পিছনে সরিয়ে দেওয়া ইত্যাদি, এই জিনিস কিন্তু এখন আর মানে কেউ করে না। তাহলে কাকে সরাবে তুমি সরাবে? তোমার আরো ওপেন জায়গা আছে, তোমার এত ব্লগ আছে, এত পেপার আছে, এত তোমার। এটা তো এখন এলো, যে সময় এগুলো ছিল না, সেই সময় লেখালেখির জায়গা। চট্টোপাধ্যায় ধরো প্রবাসী পত্রিকার বাঁকুড়ার লোক, তিনি প্রবাসী পত্রিকার সম্পাদক। তো রামানন্দ চট্টোপাধ্যায় তো বাঁকুড়ার মানুষ হলেও তো বাঁকুড়াতে থাকেননি, উনি তো থাকতেন এলাহাবাদে। এলাহাবাদে তার সঙ্গে রবি ঠাকুরের একটা যোগাযোগ ছিল। হেন কোনো বছর নেই যে বছরটা উনি তোমার হচ্ছে যে বাঁকুড়াতে গরমের ছুটি বা পুজোর ছুটিতে, বড় ছুটিতে। আর রবীন্দ্রনাথের স্নেহধন্য যেহেতু ছিল, না, স্নেহধন্য তো অনেক পরে, তার আগে প্রবাসী পত্রিকা বের করেছেন, পত্রিকা করার পরে, ঠিক আছে, তারপরে সেই সূত্রে তার সম্পর্ক। কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায় বলো, তারপরে তোমার বাঁকুড়া যে পিছিয়ে আছে সেটা কিন্তু আমি বলবো না, পিছিয়ে পড়ার জেলা নয় বাঁকুড়া কোনো কালে, অন্তত কালচারের দিক থেকে তো পিছিয়ে পড়া নয়। তুমি ধরো যে আমাদের গান শেখাতে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরে তাকে কতবার ধরে চেয়েছেন বলো, রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছেন আপনি ছাত্রের দায়িত্ব উনি নিতে পারেন, নেন। তাহলে আমাদের বিষ্ণুপুর ঘরানার সঙ্গে রবি ঠাকুরের একটা যোগাযোগ ছিল ছোটবেলার থেকে। রবীন্দ্র সঙ্গীত ওই যে উনি যার কাছে গুরু
ছিলেন, ওই নামটা বলুন। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার যে গানের স্বরলিপিগুলো তৈরি করেছিলেন, বুঝলেন তো? তো সেই মানুষগুলো ছিলেন, তাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল। বাঁকুড়ার কালচার চিরকালেই উন্নত মানের, এবং সেই উন্নত কালচারটাকে যারা করেছে আমাদেরকে যতটা পারা যায় সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে। এখন তো আমি দেখছি যে বেশ কিছু সিরিয়ালও হচ্ছে তোমার বাঁকড়ি ভাষাকে নিয়ে, বাঁকড়ি ভাষা দিয়ে সিরিয়াল, এবং সেগুলো বেশ জনপ্রিয়। আমাদের ওই ছেলেটা ওই যে তন্ময় ছাগুলিয়া, ওরা ভাইজি আর ভাইপো ইয়ে মিলে, কাকা মিলে এটা দারুণ জায়গায় নিয়ে পৌঁছে গেছে। হ্যাঁ, সংস্কৃতি বলো, শিক্ষা বলো, এটা কিন্তু বাঁকুড়ার লোকরা বিভিন্ন জায়গায় বসে। আমি হরিঘোষের গোয়ালটা ওদের দেখি, মানে তাদেরকে কিন্তু একদম মানে যোগ্যতা থাকলে হেলাফেলা করতে পারবে। আর এখন সেটা কেউ করে বলে আমি দেখি, মানে আমাকে বলছে আমি কলকাতাতে এতজনের কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কখনো মনে হয় তারা আমাকে অনেকেই অভিযোগটা করেন বা কলকাতার লোক বলে ভালোবেসেছেন, এটা কিন্তু আমার কোনোদিন। এটা একটা কিছু মানুষের অভিযোগ আছে, এটা যে আমাদের প্রতি একটু ওদের দ্বিচারিতা আছে। আঞ্চলিকতার ব্যাপারটা এখন আর নেই, আঞ্চলিকতার জায়গাটা কেটে গেছে। আঞ্চলিকতার মতো এই ব্যাপারটাকে তুমি আর একটা কাউকে, তুমি বাঁকুড়ার লেখো, ও কলকাতার লেখো, এরকম সীমারেখাটা মনে হয় না টানা উচিতও নয়। কেননা এই সোশ্যাল মিডিয়ার যুগে, বুঝলে তো, তুমি কি করো, ভেঙে ফেলবে। আজকে সবাই সমান। দেখুন, অর্পিতা সরকার বলে যে মেয়েটা লিখতো, আজকে তো বড় লেখক হয়ে গেছেন, একটা জায়গাতে পৌঁছে গেছেন। এরকম যাদের প্রতিভা আছে ছাই চাপা দিয়ে রাখা যাবে না, সে বেরিয়ে যাবে। তবে একটা কথা বলি, আমার যেটা মনে হয়েছে যে লিখে শুধু কেউ যদি বলে আমি ভাত খাবো, তার সে সুযোগটা কিন্তু কমে আসছে। এখন আর লিখে ভাত খাওয়া যাবে না। মানে তোমাকে যদি আর বিকল্প কোনো চিন্তা ভাবনা না থাকে, আমার কাছে তরুণ যে কমিটি বা মহিলাটি আসে, হ্যাঁ, মেয়েটি আসে বা ছেলেটি আসে, ওদেরকে বলি বাবা যা পারিস কর, নিজের ক্যারিয়ারটা কিন্তু নষ্ট করিস না। চাকরি একটা কর, তাহলে দেখবে লেখালেখি আরো ভালো আছে। চাকরি একটা না হলে কিন্তু ভবিষ্যৎ জীবন শুধু লিখে তো পাবা, খাওয়া চলবে না, তখন লেখালেখি পেট ভরাতে হবে, তাই না? আমার এটা আর না হলে ওই লেখালেখি ভালোবাসি বলে আমি কথাটা বলি, শুধু লিখতে এসে যদি মানে পাগলের মতো লিখতে থাকে, তাহলে সে খেতে পাবে কিনা সেই বাজারটা কিন্তু এখনো চন্দ্র আছে। আমার মনে হয় এই জায়গাটাকে একটু মানে কেউ দেখার নেই, যদিও কাকে বলবো, কি দেখতে হবে যে যারা লেখালেখি করছে তাদের পাশে এসে দাঁড়ানোর লোক করতে হবে। উপরন্ত তাদের খরচা দেবেন। এখন হচ্ছে যে অনেক পত্রিকা সৌজন্য সংখ্যা দেয় না, তাদেরকে সেটা কিনে নিতে হয়। একটা লেখো, তারপরে মেল করো, তারপরে ছেপে পাঠাও, মানে বাই পোস্টে পাঠাতে হবে, তারপরে সেই পত্রিকাটি কিনে নিতে হবে। এইরকম যেসব শর্ত দেয় মানে আছে, তার সাথে সাথে আবার পাশাপাশি এটাও আছে বেশ কিছু, যে সৌজন্য সংখ্যা দেয়, হ্যাঁ, লেখাটাকে যে কোনো রকমভাবে মেলে ভালো করে শুদ্ধ বানানো পাঠাতে পারলে হয়, সবগুলোই আছে দুপক্ষ করে। কিন্তু মানে জগৎটা একটু টাফ। ক্যারিয়ারটাকে যদি না তৈরি করে নেয় না, তাহলে এখনো তাকে জীবনানন্দ দাসের মতোই হতে হবে। জীবনানন্দ দাসের তো তাও একটা কলেজের চাকরি ছিল, হ্যাঁ, জীবনটা কষ্টেই কেটেছে। যাই হোক, বিশ্বব্যাপী মন্দাটার ফলে হচ্ছে যে আলাদা একটা জিনিস হয়েছে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। আমি বলি তাদেরকে বলি, বাবা তো ক্যারিয়ারটাকে কিন্তু আগে দেখ, তারপরে যাও। এটা অভিজ্ঞ মানুষের কথা, এটা তো আর এরকম ফেলে দেওয়া নয় যে আগে তোমার পেটের ভাত, তারপরে তোমার মনের কথা। আমি তো বলছি, ধরো আমি তখন মানে চাকরি করিনি, আমি তখন আমার যে প্রবন্ধগুলো লিখেছি আমি এখন সেগুলো লিখতে পারি, কেন এখন আমার ভিতরে যখন আগুনটা নেই, তখন সেই আগুনটা আমার মনে হলো যেন নিভে গেল চাকরি করার। আমার সেই রাগটা, ক্ষোভটা, আমার একটা প্রশান্তি চলে আসে, মনের সেই অবস্থাটা থাকে। আচ্ছা, সমস্ত অবস্থাতেই তো তোমার সবকিছু আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তো পারিপার্শ্বিক পরিবেশ, সৃজন তৈরি হয়। যারা লেখার মধ্যে থাকে তারা নিজেকে, আবার কিছু মানুষ হচ্ছে প্রতিভাটাকে এমনভাবে রাখতে যে প্রচন্ড সুখও তাদের কিছু করতে পারে না। সমরেশ বসুর মধ্যে, হ্যাঁ, সমরেশ বসুর মধ্যে আমি দেখেছি, হ্যাঁ, একসময় করেছেন, কিন্তু আবার একসময় তো টাকা পয়সা প্রচুর করেছিলেন। যখন এসেছেন এখানে রামকিঙ্কর বেজকে নিয়ে, যখন তুমি দেখি না কিনে লিখছেন, তখনও তার অভিজ্ঞতাটা আমি শুনেছি। আমার এক ডাক্তারবাবু আছেন, মানে মানে কি বলবো আর কি, মানে বোহেমিয়ান ছিলেন তো, হ্যাঁ, বোহেমিয়ান মানুষ ছিল। অবনী বাবু নাকি ওনাকে অনেক সেসব কথা থাক, অবনী নাগ তো একটা ছিলেন এখানে, যারা আসতেন বাইরে থেকে তাদেরকে ইয়ে করতে দিয়েছিলেন। অবনীরা তো একটা পত্রিকার সম্পাদকও ছিলেন। আর আপনাদের ওই ইয়েটা কেমন চলছে? আমি এখানে কেটে দিলাম, হ্যাঁ, এটা হয়ে গেল অনেকটা কথা।